ভাবুন তো, আমাদের বাড়ির ওয়াশিং মেশিন বা টিভির রিমোট কন্ট্রোল এগুলো বোতাম টিপলেই ঠিকঠাক কাজ করে ফেলে কি করে? মনে হয় যেন ভেতরে একটা ছোট্ট মস্তিষ্ক বসে আছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আজকে আমরা এরকমই একটা খুব পরিচিত মস্তিষ্ক 8051 মাইক্রোকন্ট্রোলার আর তার কাজকর্ম নিয়ে একটু কথা বলবো। মূল প্রশ্নটা হলো, এই ছোট ছোট চিপগুলো এত সব কাজ একা একা সামলায় কিভাবে? ঠিক। আজকের আলোচনা এই 8051 মাইক্রোকন্ট্রোলারের ভেতরের জগৎ নিয়েই। আমরা বোঝার চেষ্টা করব মাইক্রোকন্ট্রোলার জিনিসটা আসলে কি, 8051 পরিবারের সদস্য বলতে কাদের বোঝায়, এর ভেতরের গঠনটা কেমন, আর কিভাবে এটা ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের চারপাশের নানা ডিভাইস চালাতে সাহায্য করে। আচ্ছা। সহজ করে বললে মাইক্রোকন্ট্রোলার হলো একটা সিঙ্গল চিপ কম্পিউটার। সিঙ্গল চিপ কম্পিউটার? হ্যাঁ, মানে একটাই ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপের মধ্যে একটা কম্পিউটারের দরকারি প্রায় সবকিছুই থাকে। যেমন ধরুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যেটা মূল চালক। একদম। তারপর র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, যেখানে কাজের সময় ডেটা রাখা হয়। রম মানে রিড অনলি মেমরি, যেখানে মূল প্রোগ্রামটা থাকে। ইনপুট আউটপুট বা আইও পোর্টস, যার মাধ্যমে বাইরের জগতের সাথে যোগাযোগ করে। আর টাইমার, সব এক প্যাকেজে। আচ্ছা, কম্পিউটারে তো আমরা মাইক্রো প্রসেসরের কথা শুনি, তাহলে মাইক্রো কন্ট্রোলারের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? ভালো প্রশ্ন। দেখুন, মাইক্রো প্রসেসর হলো শুধু সিপিইউ অংশটা। ও, শুধু সিপিইউ? হ্যাঁ, একটা সম্পূর্ণ কম্পিউটার বানাতে হলে এর সাথে আলাদা করে র্যাম, রম, আইও ডিভাইস জুড়তে হয় একটা মাদারবোর্ডের উপর। কিন্তু মাইক্রোকন্ট্রোলারে এই র্যাম, রম, আইও পোর্টস, টাইমার এগুলো আসলে সবই সাধারণত ওই একই চিপের মধ্যে তৈরি করা থাকে। ও, মানে একই চিপের ভেতরে? হ্যাঁ, একদম। ফলে এটা অনেক ছোট, কম্প্যাক্ট আর সাধারণত নির্দিষ্ট কোনো একটা কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। নির্দিষ্ট কাজ বলতে? যেমন? নির্দিষ্ট কাজ মানে হলো এমবেডেড সিস্টেম। যেমন ধরুন একটা ডিজিটাল থার্মোমিটার, একটা প্রিন্টার বা গাড়ির ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, ইসিইউ। বা মাইক্রোওয়েভ ওভেন? হ্যাঁ, বা মাইক্রোওয়েভ ওভেন। এগুলোতে মাইক্রোকন্ট্রোলার একটাই মূল কাজ করে। যেমন ওভেনটা শুধু খাবার গরম করে, কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার যেটা মাইক্রোপ্রসেসর দিয়ে চলে, সেটা দিয়ে আপনি অনেক রকম কাজ করতে পারেন। ডকুমেন্ট লেখা, ইন্টারনেট ব্রাউজ করা, গেম খেলা, অনেক কিছু। মাইক্রোকন্ট্রোলারের এই বিশেষীকরণই সম্ভব করেছে আমাদের চারপাশে এত সস্তা আর নির্ভরযোগ্য সিঙ্গল টাস্ক ডিভাইস তৈরি করা। আচ্ছা, ব্যাপারটা পরিষ্কার হলো। এবার তাহলে 8051-এর প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, এই 8051টা কি? এটা কি কোনো বিশেষ মডেল নাকি? 8051 হল মাইক্রোকন্ট্রোলারের জগতে একটা ক্লাসিক, মানে খুব প্রভাবশালী মডেল। এটাকে একটা পরিবার বা ফ্যামিলিও বলা যায়। ইন্টেল এটা প্রথম তৈরি করেছিল 1980 সালে। এই পরিবারের মূল সদস্য হল 8051। 8051? হ্যাঁ, যার সাধারণত 4 কিলোবাইট অন-চিপ রম বা প্রোগ্রাম মেমরি আর 128 বাইট অন-চিপ র্যাম বা ডেটা মেমরি থাকে। ও, 4 কিলোবাইট রম আর 128 বাইট র্যাম? ঠিক। পরিবারের আরেকজন সদস্য হল 8052, যার ক্ষমতা একটু বেশি, 8 কিলোবাইট রম, 256 বাইট র্যাম আর একটা অতিরিক্ত টাইমার থাকে। মানে একটু আপগ্রেডেড? হ্যাঁ, আবার 8031 বলে একজন সদস্য আছে, যার ভেতরে কোনো রম থাকে না। প্রোগ্রাম রাখার জন্য বাইরে থেকে রম চিপ যুক্ত করতে হয়। আচ্ছা, মানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংস্করণ আছে। এগুলো কি শুধু ইন্টেলই বানাতো? না, ইন্টেল শুরু করলেও পরে অনেক কোম্পানি 8051 আর্কিটেকচারের উপর ভিত্তি করে নিজেদের চিপ বানিয়েছে এবং এখনও বানায়। এবার একটু এর ভেতরের গঠনে ফেরা যাক। ওই রান্নাঘরের উপমাটা ব্যবহার করে যদি রেজিস্টার, মেমোরি, পোর্টস এগুলো বুঝিয়ে বলেন। অবশ্যই। রান্নাঘরের উপমাটা ধরেই এগোনো যাক। এগুলো হলো সিপিইউ বা রান্ধনির একেবারে হাতের কাছের ছোট ছোট পাত্র বা কাটিং বোর্ডের মতো। খুব দ্রুত ডেটা রাখা বা হিসাব করা যায়। মানে অ্যাক্সেস টাইম খুব কম? একদম। 8051-এ কিছু খুব গুরুত্বপূর্ণ রেজিস্টার আছে, যেমন এ বা অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর? হ্যাঁ, গাণিতিক বা লজিক্যাল কাজের জন্য এটা প্রধান রেজিস্টার, রান্নার মূল পাত্রের মতো। বি রেজিস্টার গুণ বা ভাগের মতো কাজে একে সাহায্য করে। আর আছে R0 থেকে R7,
সাধারণ কাজের জন্য 8টা রেজিস্টার। এগুলো মশলার কৌটোর মতো। R0 থেকে R7। হ্যাঁ, ডিপিটিআর বা ডেটা পয়েন্টার এটা 16 বিটের এক্সটার্নাল ডেটা মেমরি ঠিকানা ধরে রাখে। পিসি বা প্রোগ্রাম কাউন্টার এটাও 16 বিটের পরের নির্দেশের ঠিকানা রাখে। মানে এরপর কি করতে হবে সেটা বলে দেয়। ঠিক। আর পিএসডব্লিউ বা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এটা ফ্ল্যাগ রেজিস্টার, কাজের ফলাফল কেমন হলো সেই স্ট্যাটাস রাখে। আচ্ছা, এরপর মেমরি। মেমরি মূলত দু ধরনের, র্যাম আর রম। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি, এটা হলো ফ্রিজের মতো যেখানে অস্থায়ীভাবে ডেটা রাখা হয়। 8051-এর ভেতরের 128 বাইট র্যামকে কয়েকটা অংশে ভাগ করা হয়: রেজিস্টার ব্যাংক, বিট অ্যাড্রেসেবল এরিয়া আর স্ক্র্যাচ প্যাড এরিয়া। বিট অ্যাড্রেসেবল মানে? প্রত্যেকটা বিটকে আলাদা করে ধরা যায়। হ্যাঁ, একদম ফ্ল্যাগ বা সিঙ্গল পিন কন্ট্রোলের জন্য খুব দরকারি। আর রম রিড অনলি মেমরি, এটা হলো রান্নার রেসিপি বইয়ের মতো, যেখানে মূল প্রোগ্রাম বা স্থায়ী নির্দেশাবলী থাকে। পাওয়ার অফ করলেও মোছে না। সাধারণত 4 কেবি। আচ্ছা, আর পোর্টস মানে ওই জানালাগুলো? হ্যাঁ, আইও পোর্টস। হ্যাঁ। এগুলো বাইরের জগতের সাথে যোগাযোগের মাধ্যম। এলইডি, সুইচ, সেন্সর ইত্যাদির সাথে। 8051-এ সাধারণত 4টে 8 বিটের পোর্ট থাকে: P0, P1, P2 আর P3। 4টে পোর্ট, P0, P1, P2, P3। হ্যাঁ, প্রত্যেকটা পোর্টের 8টা পিনকে আলাদাভাবে ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহার করা যায়। P0 পোর্টের একটা বিশেষত্ব হল আউটপুট হিসেবে ব্যবহার করতে হলে বাইরে থেকে পুল আপ রেজিস্টার লাগাতে হয়। পুল আপ রেজিস্টার কেন? কারণ এটা নিজে থেকে শুধু 0 তৈরি করতে পারে, নির্ভরযোগ্য 1 নয়। ওই রেজিস্টারটা 1 নিশ্চিত করে। এক্সটার্নাল মেমরি ব্যবহার করলে P0 অ্যাড্রেস ডেটা বাস হিসেবেও কাজ করে। ও, ডুয়াল পারপাস। হ্যাঁ, P2 পোর্ট এক্সটার্নাল মেমরির অ্যাড্রেস বাসের উপরের অংশ A8 থেকে A15 বহন করে। আর P3 পোর্টের পিনগুলোর কিছু বিকল্প কাজও আছে: সিরিয়াল কমিউনিকেশন, ইন্টারাপ্ট, টাইমার ইনপুট ইত্যাদি। আচ্ছা, আর বাকি রইল টাইমার। টাইমার কাউন্টার, টাইমার্স কাউন্টার্স, এটা রান্নাঘরের টাইমার বা স্টপওয়াচের মতো। নির্দিষ্ট সময় অন্তর কোনো কাজ করা, মানে ডিলে তৈরি করা বা বাইরের কোনো ঘটনার সংখ্যা গোনার জন্য ব্যবহার হয়। 8051-এ সাধারণত দুটো 16 বিটের টাইমার কাউন্টার থাকে: টাইমার 0 আর টাইমার 1। দুটো টাইমার। আচ্ছা, রান্নাঘরের এই তুলনাটা ব্যবহার করাতে ভেতরের অংশগুলোর কাজ বেশ পরিষ্কার হলো। রেজিস্টার দ্রুত কাজের জায়গা, র্যাম অস্থায়ী স্টোরেজ, রম স্থায়ী প্রোগ্রাম, পোর্টস বাইরের সাথে যোগাযোগ, আর টাইমার হলো সময় গণনার যন্ত্র। তাহলে এই যে ভেতরের বিভিন্ন অংশ, এরা নিজেদের মধ্যে যোগাযোগ করে কিভাবে? এখানেই কি আর্কিটেকচারের প্রশ্নটা আসে? ঠিক ধরেছেন। আর্কিটেকচার বলতে মূলত বোঝায় সিপিইউ কিভাবে মেমোরির সাথে ডেটা আর কোড আদান প্রদান করে তার নকশা। দুটো প্রধান আর্কিটেকচার হল ভন নিউম্যান আর হার্ভার্ড। ভন নিউম্যান আর হার্ভার্ড, এদের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য ডেটা আর কোড মেমোরি অ্যাক্সেস করার পদ্ধতিতে। ভন নিউম্যান আর্কিটেকচারে প্রোগ্রাম কোড আর ডেটা একই মেমোরি স্পেসে থাকে। একই জায়গায়? হ্যাঁ, এবং তাদের আনা নেওয়ার জন্য একটাই কমন বাস বা রাস্তা ব্যবহার করা হয়। আমাদের সাধারণ কম্পিউটারগুলো এই আর্কিটেকচার ব্যবহার করে। মানে একটাই রাস্তা রান্নার জিনিস আর রেসিপি দুটোই আনার জন্য? একদম। আর হার্ভার্ড আর্কিটেকচারে প্রোগ্রাম কোড আর ডেটা রাখার জন্য আলাদা মেমোরি স্পেস থাকে এবং তাদের আনা নেওয়ার জন্য আলাদা বাস বা রাস্তা থাকে। ও, আলাদা রাস্তা। তাহলে সুবিধা বা অসুবিধা কি? হার্ভার্ড আর্কিটেকচারের সবচেয়ে বড় সুবিধা হল গতি, স্পিড। হ্যাঁ, যেহেতু কোড আনার রাস্তা আর ডেটা আনার রাস্তা আলাদা, সিপিইউ একই সময়ে মেমোরি থেকে পরের ইনস্ট্রাকশনও আনতে পারে, আবার আগের ইনস্ট্রাকশনের জন্য ডেটা অ্যাক্সেসও করতে পারে। মানে দুটো কাজ একসাথে, প্যারালালি। হ্যাঁ, এটাকে বলে পাইপলাইনিং বা সমান্তরাল এক্সিকিউশন। এর ফলে কাজ অনেক দ্রুত হয়। ভন নিউম্যানে যেহেতু একটাই বাস, তাই একবারে হয় কোড আনা যায়, না হলে ডেটা আনা নেওয়া করা যায়। তাই এটাকে ভন নিউম্যান বটলনেক বলে। একটু ধীরগতি হতে পারে? হ্যাঁ, হার্ভার্ডের চেয়ে কিছুটা ধীরগতি হতে পারে, তবে এর ডিজাইন সরল। তাহলে 8051 কোনটা ব্যবহার করে, ভন নিউম্যান না হার্ভার্ড? 8051-কে মূলত হার্ভার্ড আর্কিটেকচার ভিত্তিক বলা হয়, কারণ এর প্রোগ্রাম মেমরি, রম
আর ডেটা মেমরি র্যামের জন্য আলাদা অ্যাড্রেস স্পেস আছে। ও যদিও এক্সটার্নাল মেমরি অ্যাক্সেসের সময় বাস মাল্টিপ্লেক্সিং হয়, কিন্তু ইন্টারনাল অপারেশনের ক্ষেত্রে আলাদা পথের সুবিধাটা পাওয়া যায়। এই আর্কিটেকচারই 8051কে এমবেডেড কন্ট্রোল অ্যাপ্লিকেশনের জন্য এত উপযুক্ত করে তুলেছে, কারণ এখানে দ্রুত রেসপন্স টাইম খুব জরুরি। সুতরাং ডেটা আর কোড আলাদা পথে এনে হার্ভার্ড আর্কিটেকচার কিভাবে গতি বাড়ায় সেটা বোঝা গেল। হ্যাঁ, এই আলাদা পথের কারণেই হার্ভার্ড আর্কিটেকচার ডেটা আর কোড একই সঙ্গে অ্যাক্সেস করতে পারে, যার ফলে এমবেডেড ডিভাইসগুলো এত দ্রুত রেসপন্স করতে পারে। বেশ, এবার আসি প্রোগ্রামিংয়ের কথায়। এই মাইক্রোকন্ট্রোলারকে দিয়ে কাজ করাতে গেলে তো ওকে নির্দেশ দিতে হবে, সেটা কিভাবে করা হয়? ঠিক, মাইক্রোকন্ট্রোলার নিজে থেকে কিছু বোঝে না, তাকে ধাপে ধাপে নির্দেশ দিয়ে কাজ করাতে হয়। এটাই হলো প্রোগ্রামিং। 8051-এর জন্য প্রোগ্রাম মূলত দুটো ভাষায় লেখা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর সি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি আর সি? হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হল লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সরাসরি হার্ডওয়্যারের কাছাকাছি। এতে সাংকেতিক কোড বা মিমনিক্স ব্যবহার করা হয়। আর সি ল্যাঙ্গুয়েজ? সি হল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষার কিছুটা কাছাকাছি। সিতে প্রোগ্রাম লেখা সহজ, পড়া ও ডিবাগ করাও সুবিধার। এর জন্য বিশেষ কম্পাইলার লাগে, যা সি কোডকে মেশিন করে অনুবাদ করে। কিন্তু এটা কি একটু স্লো? অ্যাসেম্বলির চেয়ে সামান্য ধীর গতির হতে পারে, আর কোড সাইজ একটু বড় হতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট টাইম অনেক কমে যায়। এখানেই আসে টাইমারের ব্যবহার। 8051-এর ভেতরের টাইমারগুলো টাইমার 0 বা টাইমার 1 ব্যবহার করে খুব নির্ভুল ডিলে তৈরি করা যায়। ও, টাইমার দিয়ে? কিভাবে? পদ্ধতিটা হলো, প্রথমে টাইমারকে কনফিগার করতে হয়। যেমন টাইমার 0কে 16 বিট মোডে, মোড 1 ব্যবহারের জন্য টি-মড রেজিস্টারে 01H লিখতে হয়। মুভ টিমড #01H। হ্যাঁ, এরপর 1 সেকেন্ড ডিলের জন্য কত কাউন্ট প্রয়োজন সেটা হিসাব করে টাইমারের রেজিস্টার TH0 আর TL0-তে মান লোড করতে হয়। এই মানটা কি ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে? ঠিক তাই। যেমন 11.0592 MHz বা 12 মেগাহার্জ ক্রিস্টালের জন্য আলাদা হবে। সাধারণত একটা ছোট ডিলে, যেমন 50 মিলিসেকেন্ড, সাবরুটিন বানিয়ে সেটাকে লুপে 20 বার কল করে 1 সেকেন্ড বানানো হয়। কাউন্ট ভ্যালু লোড করার পর টাইমার চালু করতে হয়। সেট বি TR0। স্টার্ট টাইমার 0। হ্যাঁ, টাইমার এবার ক্লক পালস গুনতে শুরু করবে। যখন এটা ওভারফ্লো করবে, তখন টাইমারের ওভারফ্লো ফ্ল্যাগ TF0 সেট হয়ে যাবে। ঠিক। TF0 ফ্ল্যাগটা ক্রমাগত চেক করতে হয়, যতক্ষণ না এটা 1 হচ্ছে। নির্দেশটা হলো JNB TF0 ডট, মানে এখানেই অপেক্ষা করা। ওয়েট লুপ। হ্যাঁ, যখন TF0 ইকুয়াল টু 1 হয়ে যায়, মানে সময় পার হয়েছে, তখন টাইমার বন্ধ করতে হয়। CLR T0 আর ফ্ল্যাগটাকেও রিসেট করতে হয় CLR TF0 পরের বারের জন্য। অনেকটা ডিম সেদ্ধ করার জন্য এগ টাইমার সেট করার মতো। হ্যাঁ, টাইমার সেট করা, চালু করা, ফ্ল্যাগ দেখে বোঝা, তারপর রিসেট করা। তাহলে এলইডি নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট পোর্ট পিন ব্যবহার করা হচ্ছে, আর নির্ভুল ডিলে তৈরির জন্য টাইমারকে কাজে লাগানো হচ্ছে। একদম। টাইমার ব্যবহার করেই এই ধরনের সময় নির্ভর কাজগুলো করা হয়। আচ্ছা, এত কিছু মনে রাখার কিছু সহজ উপায় আছে? হ্যাঁ, মূল ধারণাগুলো মনে রাখতে রান্নাঘরের উপমাটা খুব সাহায্য করে। CPU রাঁধুনি, রেজিস্টার্স পাত্র, ফ্রিজ রিফ্রিজ, রম রেসিপি বই, পোর্টস জানালা, আর টাইমার্স হলো কিচেন টাইমার। ঠিক। আর 8051-এর ভেতরের মূল অংশগুলো কি ছিল? CPU, RAM, ROM, পোর্টস, টাইমার্স। মাইক্রোকন্ট্রোলার আর মাইক্রোপ্রসেসরের প্রধান পার্থক্য? মাইক্রোকন্ট্রোলারে RAM, ROM, IO সব একই চেপে থাকে। মাইক্রোপ্রসেসরে শুধু CPU থাকে, বাকি সব বাইরে থেকে জুড়তে হয়। হার্ভার্ড আর্কিটেকচারের মূল সুবিধা কি? ডেটা আর কোড একসাথে অ্যাক্সেস করার ক্ষমতা, তাই দ্রুত কাজ হয়। আর এলইডি অন অফ করতে পোর্টে কি পাঠাতে হবে? পিনকে আউটপুট হিসেবে ব্যবহার করে 1 বা 0 পাঠাতে হবে। আর নির্ভুল সময় তৈরির জন্য কোন অংশ ব্যবহার হয়? টাইমার কাউন্টার। এভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে মনে রাখলে সুবিধা হবে। দারুণ। তাহলে এই 8051 দিয়ে তো শুধু এলইডি জ্বালানো নেবানো ছাড়াও অনেক কিছুই করা সম্ভব। বটি, 8051 একটা অত্যন্ত ভার্সেটাইল চিপ। এর সাহায্যে আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক কথায় বলি, মাইক্রোকন্ট্রোলার হলো একটা সিঙ্গেল চিপ কম্পিউটার যা এমবেডেড সিস্টেমে নির্দিষ্ট কাজ করে।
8051 হল সেরকমই একটা ক্লাসিক মাইক্রোকন্ট্রোলার যার নিজস্ব মেমোরি, রেজিস্টার, পোর্টস আর টাইমার আছে। এটি হার্ভার্ড আর্কিটেকচারের উপর ভিত্তি করে চলে বলে দ্রুত কাজ করতে পারে। আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে একে দিয়ে নানা ধরনের কন্ট্রোল অ্যাপ্লিকেশন চালানো যায়, যেমন টাইমার ব্যবহার করে এলইডি কন্ট্রোল করা। খুব সুন্দর সারসংক্ষেপ, একদম ঠিক। ইটিসি ডিপ্লোমা পড়ুয়াদের জন্য এই মাইক্রোকন্ট্রোলার শেখাটা তাহলে কতটা জরুরি? ভবিষ্যতের জন্য এর প্রাসঙ্গিকতা কি? এটা অত্যন্ত জরুরি, কারণ আজকের টেকনোলজির দুনিয়া এমবেডেড সিস্টেম ছাড়া ভাবাই যায় না। ঠিক। আমরা যে স্মার্ট ডিভাইস, অটোমেটেড সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করি, তার প্রায় প্রতিটির ভেতরেই কোনো না কোনো মাইক্রোকন্ট্রোলার কাজ করছে। 8051 যদিও একটি পুরনো আর্কিটেকচার, এর মৌলিক ধারণাগুলো রেজিস্টার, মেমরি, পোর্টস, টাইমার, ইন্টারাপ্ট আজও বেশিরভাগ আধুনিক মাইক্রোকন্ট্রোলারের ভিত্তি। মানে এভিআর, পিক, আর্ম এগুলোরও। হ্যাঁ, তাই 8051 ভালোভাবে বুঝলে পরবর্তী প্রজন্মের কন্ট্রোলারগুলো শেখা অনেক সহজ হয়ে যায়। তার মানে এটা শুধু সিলেবাসের একটা বিষয় নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তির জগতে নিজের জায়গা তৈরি করার একটা চাবিকাঠি। একদম। এই জ্ঞানটা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, এটা প্রযুক্তি দুনিয়ায় সারা জীবন প্রাসঙ্গিক থাকার একটা ভিত্তি। মাইক্রোকন্ট্রোলার আর এমবেডেড সিস্টেমের ধারণা আপনাকে নতুন জিনিস তৈরি করার, ইনোভেট করার ক্ষমতা দেবে। আইওটি, অটোমেশন, রোবোটিক্স এই সব কিছুর মূলে রয়েছে এই মাইক্রোকন্ট্রোলার। ভবিষ্যতের জন্য একটা দারুণ বিনিয়োগ তাহলে। অবশ্যই। সত্যিই তাই। একবার চারদিকে তাকিয়ে ভাবুন তো, কত অসংখ্য ডিভাইস চলছে এই রকম ছোট ছোট বুদ্ধিমান চিপের সাহায্যে, যা আমাদের জীবনকে এত সহজ আর সুবিধাজনক করে তুলেছে। কে বলতে পারে, হয়তো এই জ্ঞানকে কাজে লাগিয়ে পরের যুগান্তকারী ইনোভেশনটা আপনার হাত ধরিয়ে আসবে।